ক্লাস 11-এর ইতিহাসের আমরা 11-এর ইতিহাসে এর আগে আমরা একটা ক্লাস করেছিলাম। আজকে দ্বিতীয় ক্লাস, প্রথম অধ্যায় থেকে। তো আমরা প্রথমে প্রশ্ন কী আছে আজকে দেখে নেব। দেখো, প্রথমে প্রশ্ন যেটা আছে, প্রথমকার প্রশ্ন আছে, দেখো, পাক ইতিহাস যুগ কাকে বলে? ঠিক আছে, পাক ইতিহাস যুগ কাকে বলে? তো উত্তর আছে, দেখো ওখানে, পাক ইতিহাস যুগ সেই যুগ যখন লিপির ব্যবহার হয়েছে কিন্তু লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি। তাহলে যখন লিপির ব্যবহার হয়েছে কিন্তু লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি, সেই যুগকে পাক ঐতিহাসিক যুগ বলা হয়। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে পাক ঐতিহাসিক যুগ কাকে বলা হয়? লিপির ব্যবহার হয়েছিল কিন্তু লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি, সেই সময়টাকে বলা হয় পাক ঐতিহাসিক যুগ। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কী আছে দেখতে পাচ্ছ। দেখো, লেখমালা, বানানগুলো একটু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নেবে। তো লেখমালা বলতে কী বোঝো? ঠিক আছে, তো উত্তর কী আছে, দেখো, প্রত্নতান্ত্রিক খনন কার্যের ফলে পাথর, ইট, বিভিন্ন ধাতু ইত্যাদি গায়ে খোদিত বিভিন্ন লিপি প্রাচীনকালে ইতিহাস রচনা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। যেমন সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। তা লেখমালা বলতে কী বোঝো? এখান থেকে এখান পর্যন্ত লিখতে হবে। আর এখান থেকে একটা শর্ট প্রশ্ন পড়তে পারে যে এলাহাবাদ প্রশস্তি কার রচনা? ঠিক আছে, যে এলাহাবাদ প্রশস্তি কার রচনা? সমুদ্রগুপ্ত কবি হরিসেনের। ঠিক আছে, তো এভাবে পড়তে পারে, এলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরিসেনের। তিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন কিন্তু। হ্যাঁ, তো এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তেরই কথা কিন্তু জানা যায়। এভাবে প্রশ্নটা পড়তে পারে যে এলাহাবাদ প্রশস্তি কার রচনা? ঠিক আছে, হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। তারপর নেক্সট 3 নম্বর প্রশ্ন যেটা আছে, দেখো, ইতিহাস পুরাণ কি? প্রাচীন ভারত কিংবা গ্রিস প্রভৃতি প্রাচীন সভ্যতার বিভিন্ন পুরাণ অর্থাৎ পৌরাণিক কাহিনীর প্রচলন হয়েছে, যার মাধ্যমে অনেক ঐতিহাসিক উপাদান সন্ধান পাওয়া যায় এবং সেগুলির মাধ্যমে ইতিহাস রচনা কাজ সহজ হয়। এইগুলিকে ইতিহাসে পুরাণ বলা হয়। তাহলে ইতিহাসে পুরাণ যদি পড়ে এখান থেকে তোমাদের এখান থেকে লিখতে হবে। তারপরে 4 নম্বর প্রশ্ন চলে যাব আমরা। দেখো, প্রবহমান কাল বলতে কী বোঝো? এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাহলে আমরা আলোচনা করছি না। তো একটু দেখে নাও। কাল সম্পর্কিত ধারণা মনে করা হয় যে ইতিহাসের কালের অগ্রগতি একটি সূচনা পর্ব থেকে শুরু করে রৈখিক ধারণায় সমাপ্তির দিকে এগিয়ে যায়। ওই সময় ধারণাকে ইতিহাসের প্রবহমান কাল বলা হয়। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন, দেখো, প্রি হিস্ট্রি বা পাক ঐতিহাসিক যুগ বলতে কী বোঝো? এর আগে আমরা আলোচনা করেছিলাম প্রশ্নটা। তো চলো, যে মানব সংস্কৃতি আরম্ভকাল থেকে শুরু করে লিখিত উপাদান প্রান্তিকালে মধ্যবর্তী সময়কালকে বলা হয় পাক ইতিহাস যুগ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাক ইতিহাস যুগ কাকে বলে? তো বা প্রি হিস্ট্রি বা পাক ইতিহাস যুগ একই প্রশ্ন। তারপরে চলে যাব নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন কী আছে, দেখো, ভারতে সাবঅল্টার্ন স্ট্র্যাটেজি গ্রন্থ প্রকাশ করেন কে? তো সাবঅল্টার্ন স্ট্র্যাটেজি গ্রন্থ প্রকাশ করেন নিম্ন বর্গের ইতিহাস চর্চা শুরু করে কে? তো রঞ্জিত গুহ। তো প্রথম নিম্নবর্ণের ইতিহাস সূচনা করেন কে? প্রথম প্রশ্নটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। তো আমরা এটা তো মিস্টেক হয়ে গেছে, তো আমরা এটা আলোচনা করছি না আপাতত, এটা তোমরা বাদ দিয়ে দাও। ঠিক আছে, প্রশ্নটা সাজানো হয়নি। তো চলো 7 নম্বর প্রশ্ন, দেখো, জেমস মিল ভারতের ইতিহাসকে কী ভাগে ভাগ করেছেন? তো জেমস মিল যে ভারতের ইতিহাসকে 3 ভাগে ভাগ করেছে। ঠিক আছে, হিন্দু যুগ, মুসলিম যুগ আর ব্রিটিশ যুগ। তাহলে প্রথম জেমস মিল ভারতের ইতিহাসকে কী যুগে ভাগ করেছে? 3টি যুগে ভাগ করেছে, হিন্দু যুগ, একটা মুসলিম যুগ, একটা ব্রিটিশ যুগ। ঠিক আছে, তারপরে দেখো, কোন সময়কালকে ভারতের আধিপত্য যুগ হিসাবে পরিচিত? ঠিক আছে, কোন সময় ভারতের আধিপত্য যুগ হিসাবে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, রামশরণ শর্মা, ব্রজদুলাল চট্টোপাধ্যায়, নিহারঞ্জন রায় প্রমুখ গবেষণাগার মতে 600 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ভারতের আধিপত্য বিস্তারের যুগ হিসাবে পরিচিত। তাহলে ভারতের আধিপত্য যুগ হিসাবে কোন সালটা পরিচিত? এই 600 থেকে 1200 সাল। 600 থেকে কত সাল? 1200 সাল, 1206।
ঠিক আছে, খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগটাকে ভারতের আধিপত্য যুগ হিসেবে পরিচিত। তারপরে চলো, আমির খসরু কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে শর্ট প্রশ্ন তোমাদের পড়তে পারে যে আমির খসরু সুলতানি যুগের 4 জন বিখ্যাত ঐতিহাসিকের মধ্যে অন্যতম ছিলেন একজন আমির খসরু। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো বলছে তুগলকনামা, কিরাতুল উস সাদাইন ইত্যাদি। তাকে ভারতের তোতা পাখি বলা হয়। তাহলে তুগলকনামা কে রচনা করেছেন? আমির খসরু। ঠিক আছে, এভাবে প্রশ্ন পড়তে পারে ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে বলা হয়। এই হচ্ছে আমির খসরু। এখান থেকে তোমাদের প্রশ্ন পড়তে পারে আমির খসরু কে ছিলেন বা ভারতের তোতা পাখি কাকে বলা হয়? তা ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। তারপরে দেখো 10 নম্বরের প্রশ্নটা দেখো, ভারতের সাতবাহন রাজ্য কোন দুটি ধাতু মুদ্রা ব্যবহার ছিল? ঠিক আছে, তো চলে যাও, ব্যবহার করতেন সিলভার ও কপার। যে সাতবাহন রাজারা সিলভার ও কপার। ঠিক আছে, তারপর নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো কি আছে। পাক ইতিহাস কথাটি প্রথম ব্যবহার করেন কে? পল তুন্নার। ইংরেজিতে ড্যানিয়েল উইলস। পল তুন্নার কিন্তু ব্যবহার করেছে। ইংরেজিতে কী করেছিলেন? ড্যানিয়েল উইলস। ঠিক আছে, তার 12 নম্বর প্রশ্ন দেখো, ইতিহাসের রৈখিক কাল চেতনা কী? ইতিহাসের রৈখিক প্রথম অধ্যায় থেকে তো প্রশ্ন, তো ইতিহাসের রৈখিক কাল চেতনা কী? তাহলে এখানে হচ্ছে অনেক ঐতিহাসিক মনে করেন যে ইতিহাসের কাল একটি রৈখিক ধারণা সূচনা পর্ব থেকে সমাপ্তিত পর্বের দিকে অগ্রসর হয়। এই ধারণা রৈখিক কালের চেতনা নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পাক ইতিহাস বা কথাটি প্রথম ইতিহাসের রৈখিক কাল চেতনা বলতে কি বোঝো, তখন কিন্তু তোমাদের এখান থেকে এখান পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, তারপরে চলে যাও নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? তো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে বোঝায় ভারতের রঞ্জিত সিং গুহ সর্বপ্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন। তো নিম্নবর্গের ইতিহাস কে করেছিলেন? ভারতের রঞ্জিত গুহ সর্বপ্রথম নিম্নবর্গের ইতিহাস সূচনা করেন। তাহলে নিম্নবর্গের ইতিহাস কে সূচনা করেছিলেন? রঞ্জিত গুহ। এভাবে প্রশ্ন কিন্তু থাকতে পারে। যার মূল কথা সমাজের সাধারণ মানুষের জীবন ধারা, আচার আচরণ, খেলাধুলা ও খাদ্যাভ্যাস সবই ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত। ঠিক আছে, এটা ছিল নিম্নবর্গের ইতিহাসের চর্চা। ঠিক আছে, তাহলে নিম্নবর্গের চর্চা ইতিহাস কে সূচনা করেছিলেন যদি বলা হয় তাহলে হবে রঞ্জিত সিং, 1 নম্বরের জন্য প্রশ্ন। ঠিক আছে, রঞ্জিত গুহ। তারপরে দেখো লাস্ট এখানে আরেকটা 14 নম্বর প্রশ্ন, রাজ তরঙ্গিনী গ্রন্থের আলোচনা বিষয় কি ছিল? দেখো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এই যে প্রশ্নটা রাজ তরঙ্গিনী। তো রাজ তরঙ্গিনী কার লেখা? কলহলের লেখা, এটা মনে রাখবে তোমাদের। আর রাজ তরঙ্গিনী বানানটা একটু ভুল আছে, তোমরা রাজ তরঙ্গিনী লিখবে। তাহলে এখান থেকে রাজ তরঙ্গিনী থেকে কোথাকার মানে বর্ণনা পাওয়া যায়? কাশ্মীরের। ঠিক আছে, তো কাশ্মীরের কিন্তু বর্ণনা পাওয়া যায়, কাশ্মীরের ইতিহাসে বর্ণনা পাওয়া যায় রাজতরঙ্গিনীতে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আর রাজতরঙ্গিনী কার লেখা? কলহলের লেখা, মনে রাখবে। ঠিক আছে, তারপরে দেখো যেখানে হিস্টোরিক শব্দ অর্থ কী? হিস্টোরিক সত্যের অনুশীলন যা ইতিহাস চর্চার জরুরি। তারপর নেক্সট প্রশ্নতে চলে যাও, 16 নম্বর প্রশ্ন। আজকের এই পর্যন্ত আজকের লাস্ট প্রশ্ন, যুগ চক্র কী? ঠিক আছে, ভারতের ইতিহাসে কিংবা পুরাণে 4টি যুগের কথা বলা হয়েছে: সত্যযুগ, দ্বাপর যুগ ও ত্রেতা যুগ ও কলিযুগ। ঠিক আছে, 4টি যুগ হয়ে গেল। তো ভারতের ইতিহাসে কয়টি যুগের কথা বলা হয়েছে? 4টি যুগের, সত্যযুগ, দ্বাপর যুগ আর ত্রেতা ও কলিযুগ। এই 4 যুগকালে গতিচক্রে অবর্তমান হয়, অর্থাৎ সত্যযুগ পেরিয়ে দ্বাপর যুগ, কলিযুগ এবং ত্রেতাযুগ, একটু বানানটা একটু ভুলে গেছে, ঠিক করে নেবে, কলিযুগ পেরিয়ে সত্যযুগ পরিবর্তন হয়। এই অবর্তিত চক্রের যুগ চক্র বলা হয়। তাহলে যুগ চক্র যদি পরীক্ষাতে পড়ে তাহলে তোমাদেরকে লিখতে হবে এখানে। ঠিক আছে, তো আমরা পরে খুব ভালো প্রশ্ন আমরা পরের দিন আলোচনা করব। ঠিক আছে, এখন অনেক প্রশ্ন আছে প্রথম অধ্যায় থেকে। তো কালকে আমরা প্রথম অধ্যায়ের সাজেশনগুলো মোটামুটি শেষ করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ।